নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৯৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। কথায় কথায় কথামৃত শুরুর সময় থাকে রাত্রি ৯টা। আমরা বিগত কয়েকটি দিন ধরে ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৬ই এপ্রিল ১৮৮৫-তে কথামৃতর মধ্যে, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় উপস্থিত হয়েছেন প্রথমে ভক্ত শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে, এবং সেখানে থেকে তিনি যাবেন এই উদ্দেশ্যে যে ভক্ত শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের বাড়িতে। দেবেনবাবুর বাড়িতে যাবেন তার আগে বলরামবাবুর বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। বলরামবাবুর বাড়ি থেকে দেবেনবাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন, শুভাগমন করেছেন এবং সেখানে ভক্তের মজলিস বসিয়েছেন। আমরা সেই প্রসঙ্গ গতকাল যতটা শুনেছিলাম তাতে পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে দেবেনবাবু সংকীর্তনের আয়োজন করেছেন। শ্রী গৌরাঙ্গের ভাবের কীর্তন হয়েছে, গোপীদের বিরহ বিধুরা গোপীদের ভাবের কীর্তন হয়েছে। শ্রীরামকৃষ্ণ আনন্দ করেছেন। তারপরে জগন্মাতার সঙ্গে তাঁর অপূর্ব ভাবোদ্দীপক কথাবার্তা। শ্রীরামকৃষ্ণ বলছেন, মা যেন শ্রবণ করছেন, কথা বলছেন। সেই সব অসাধারণ ভঙ্গি, অসাধারণ পরিবেশ আমরা গতকাল পেয়েছি। যতটা পর্যন্ত আমরা শুনেছিলাম, দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওই মাতৃভাবে সমাধিস্থ হচ্ছেন, তারপর ধীরে ধীরে আবার এই জগতে ফিরছেন। এরকম যতটা জায়গা পর্যন্ত আমরা শুনেছিলাম, যে স্থানটি পর্যন্ত শুনেছিলাম, তার পরের অংশে প্রবেশ করব। আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দে কথাবার্তা কহিতেছেন। কথামৃতকার লিখছেন, চৈত্র মাস বড় গরম। আগে আমরা ইংরেজি তারিখটি স্মরণ করেছি, ৬ই এপ্রিল ১৮৮৫। তো মাস্টারমশাই লিখছেন, চৈত্র মাস বড় গরম। দেবেন্দ্র কুলপি বরফ তৈয়ার করিয়াছেন, ঠাকুর ও ভক্তদের খাওয়াইতেছেন। ভক্তরাও কুলপি খাইয়া আনন্দ করিতেছেন। মণি আস্তে আস্তে বলছেন, এনকোর এনকোর। বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন, অর্থাৎ আরো কুলপি দাও। ও সকলে হাসিতেছেন। কুলপি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছে। তো কুলপি দেওয়া হয়েছে, আর মাস্টারমশাই যেভাবে এখানে আবার ছদ্মনাম নিয়েছেন, দিয়ে লিখেছেন মণি। এই একটা মাস্টারমশাইয়ের ব্যাপার, যে মাস্টার নাম কখনো দেন, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেন, আবার কখনো কখনো মণি নামটি তিনি ব্যবহার করেন। তো এখানে মণি লিখেছেন, যদিও দেবেন্দ্রবাবুর বাড়িতে কারা উপস্থিত সেখানে মাস্টার কথাটি বলেছিলেন, এখানে আত্মগোপন করেছেন। তা মানে আরেক স্তর আত্মগোপন। আর তিনি বলছেন যে ঠাকুর ও ভক্তদের খাওয়াইতেছেন, দেবেন্দ্রবাবু এটা লিখেছেন। লিখে বলছেন যে ভক্তরাও কুলপি খাইয়ে আনন্দ করিতেছেন। মণি আস্তে আস্তে বলছেন, এনকোর এনকোর। এনকোর এনকোর মানে কনসার্ট যখন বাজতো, আগেকার দিনে খুবই ছিল, তখন একটা আইটেম শেষের দিকে হয়তো খুবই ভালো লেগেছে কারুর, তখন এনকোর এনকোর মানে আবার বাজানো হোক। তো এখানে এনকোর মানে আরো একবার হোক, রিপিট একবার হোক, এই আর কি। তো এখানে মাস্টারমশাই আবার লিখছেন, অর্থাৎ আরো কুলপি দাও। ও সকলে হাসিতেছেন। কুলপি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছে। বালকের মতো আনন্দ হচ্ছে, পরেও কুলপির প্রসঙ্গ বলবেন, কিন্তু তার আগে আসছে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বেশ কীর্তন হলো, গোপীদের অবস্থা বেশ বললে, ও মাধবী আমায় মাধব দে। ও গোপীদের অবস্থা বেশ বললে, রে মাধবী আমার মাধব দে। গোপীদের প্রেমোন্মাদের অবস্থা।
কি আশ্চর্য, কৃষ্ণের জন্য পাগল। এই কথা লিখছেন। তো মাস্টারমশাই ঠাকুর বলেছেন, মাস্টারমশাই লিখছেন যে বেশ কীর্তন হলো। তাহলে কুলফি খাচ্ছেন বটে, মনটা ওই দিকে রয়েছে। কুলফি পছন্দ করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কিন্তু আসলে মনটা ওইখানে, ওইটা নিয়েই বাঁচা। বলছেন বেশ কীর্তন হলো, এরকম বলছেন। এই হচ্ছে মনের যোগটা কোনখানে বোঝা যায়। যদি কেউ কোনো অনুষ্ঠান বাড়িতে থাকেন, যে ধর্মমূলক সেখানে অনুষ্ঠান হবে, একটা কিছু আয়োজন হয়েছে, পাঠচক্র ধরা যাক, তারপরে সেখানে কথা হয়েছে, গান হয়েছে, আরো অন্য কিছু হয়েছে, পাঠ, কবিতা আবৃত্তি এসব হয়েছে, তারপরে ভক্তরা মিলে প্রসাদ পেতে বসেছেন, বেশ ভালো বন্দোবস্ত ধরা যাক, এবং শেষে আইসক্রিম আছে। আরে বাবা দারুণ, বুঝলে তোমার বাড়িতে আজকে বলে ঢেকুর উঠলো, বলে খুব ভালো লাগলো। আর ঠিক আছে, এই আইসক্রিম খেতে খেতে কেউ কি বলবে যে কথামৃতের মধ্যে ওই যে জায়গাটা ছিল, বলে দাঁড়াও আগে আইসক্রিমটা খাই। তো এরা ভক্ত, কিন্তু ওই আইসক্রিম যখন এসছে, আরে বাবা, শুনলেই জিভে জল আসে। যাদের ডায়াবেটিস আছে, আনফর্চুনেটলি তাদেরকে অনেকে আবার এনকারেজ করে, বলে ঠিক আছে একদিন খাও না, ও এখন সব ডাক্তারি মত অনেক বদলেছে, এই নানান রকম বলতে থাকে। তো সে তখন যখন খাচ্ছে, তখন কোনো গানের কথা কি কোনো ধর্ম প্রসঙ্গের কথা এমনিতে আসবে নাকি? শ্রীরামকৃষ্ণ ওই যখন খাচ্ছেন তখনই বলছেন, আর বলছেন, মাস্টারমশাই বলছেন, কুলপি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছে। এটা কেন বললেন? এমনি বয়স্ক মানুষ, তিনি কুলপি খাচ্ছেন আনন্দ করে, এরকম তো দেখা যায় কত বিভিন্ন স্থানে। তো শ্রীরামকৃষ্ণ কুলপি খাচ্ছেন এবং আনন্দ করছেন, তো বালকের ন্যায় মানে কি? বালকের ন্যায় আনন্দ হইতেছে মানে ওই চোখে মুখের ভাব, এইটি খুব অপূর্ব। চোখে মুখের ভাবের মধ্যে একটা বাচ্চা ছেলের আনন্দ রয়েছে। এমনিতেও যদি একটা কোথাও ক্যামেরায় ধরা থাকে, আর কতই তো এখন সব অনুষ্ঠান বাড়িতে ভিডিও ওঠে খাওয়ার সময়, তো যখন আইসক্রিম খাওয়া হচ্ছে, ধরা যাক বুফে ছিল, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, তখন বয়স্ক কেউ খাচ্ছে, তাকে যদি দেখা যায়, আর একটা বাচ্চা ছেলে বা মেয়ে যে খাচ্ছে তাকে যদি দেখা যায়, দুজনের মুখভঙ্গির তফাৎ হবে। তো বাচ্চা ছেলের চোখ মুখ দিয়ে যে আনন্দটা বেরোবে, সেটা বয়স্কের সঙ্গে সঙ্গে ঠিক মিলতে চাইবে না, একেবারেই মিলবে না। সেই বাচ্চা ছেলের যে আনন্দ হয়, সেইটা শ্রীরামকৃষ্ণের মধ্যে থেকে মাস্টারমশাই দেখছেন। মাস্টারমশাইয়ের প্রতি আমাদের প্রণাম, কৃতজ্ঞতা, যে এইটা তিনি ধরে দিচ্ছেন যে কুলপি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছে। অন্যদিকে কিন্তু বয়স্ক মানুষের দারুণ লাগে যে আরে এরা আজকে আইসক্রিমও করেছে, কিন্তু তার মধ্যে এই বাচ্চা ছেলের ভাবটা আসছে। এই লেখার মধ্যে দিয়ে মাস্টারমশাইয়ের মাস্টারমশাই যেন ঠাকুরের রেখাচিত্র তুলে ধরছেন, যে এই তিনি, যাই বলো না কেন, তার ওই বালক ভাব, অদ্ভুত শিশুদের মতো সেই ভাবটি তার রয়েছে। এটি মাস্টারমশাই বর্ণনা মুখে লিখছেন, এবং তারপর দেখা যাচ্ছে সেই বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ, শিশুর মতো যার ভাব, তিনি আইসক্রিম খেতে খেতে বা কুলপির ওই আসরের মধ্যে থেকে কি বলছেন? বলছেন বেশ কীর্তন হলো। এর আমরা কোথায় পাবো? স্তবের মধ্যে আছে পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম, 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস। এই কুলপির অনুষ্ঠানে, কুলপির আসরের মধ্যে থেকে তিনি গোপীদের প্রেমোন্মাদ অবস্থার কথা বলছেন। পরমহংস, কিন্তু মেক নো মিস্টেক, একেবারে শিশুদের মতো 5 বর্ষ বাল ভাবযুক্ত। বেশ কীর্তন হলো, গোপীদের অবস্থা বেশ বললে, রে মাধবী আমার মাধব দেব। গোপীদের প্রেমোন্মাদের অবস্থা, কি আশ্চর্য, কৃষ্ণের জন্য পাগল। একজন ভক্ত আরেকজনকে দেখাইয়া বলিতেছেন এর সখী ভাব, গোপী ভাব। রাম বলিতেছেন এর ভিতর দুই আছে, মধুর ভাব আবার জ্ঞানের কঠোর ভাবও আছে। শ্রীরামকৃষ্ণ কি গা? এইরকম কিছু কথা হচ্ছে একজন ভক্তকে নিয়ে। এই ভক্তটি কে? সম্ভাবনা আছে যে ইনি মাস্টারমশাই। এই যে বলছেন যে একজন ভক্ত আরেকজনকে দেখাইয়া বলিতেছেন এর সখী ভাব, গোপী ভাব। মাস্টারমশাইয়ের মধ্যে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্তের মধ্যে তো এই ভাবটি ছিল, শ্রীমর মধ্যে
তা সেইটি হয়তো বলেছেন একজন ভক্ত রামবাবু, শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়। তিনি বলছেন যে এর ভিতর দুই আছে। রামবাবু ওটা বোঝেন, তা বলছেন মধুর ভাব আবার জ্ঞানের কঠোর ভাবও আছে মাস্টারমশাইয়ের মধ্যে, এটা হওয়ার খুবই সম্ভাবনা। শ্রীরামকৃষ্ণ কি গা বলে কি হলো, তারা কি বুঝিয়ে বললেন এসবগুলো। শ্রীরামকৃষ্ণ যখন কি গা বলছেন তখন নিশ্চয়ই তারা উত্তর দিয়েছেন ঠাকুরের আদেশ, তো যখন এরমভাবে প্রশ্ন করছেন সেটি আদেশের মতো আসছে, কিন্তু তারা কি বুঝিয়ে বললেন সেটা মাস্টারমশাই লেখেননি। এইবারে লিখছেন মাস্টারমশাই, ঠাকুর এইবার সুরেন্দ্রের কথা কহিতেছেন, শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র। রাম, আমি খবর দিছিলাম, কই এলো না। শ্রীরামকৃষ্ণ, কর্ম থেকে এসে আর পারে না। রামবাবু প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। একজন ভক্ত, রামবাবু আপনার কথা লিখছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি লিখেছে? ভক্ত, পরমহংসের ভক্তি এই বলে একটি বিষয়ে লিখছেন। শ্রীরামকৃষ্ণ, তবে আর কি, রামের খুব নাম হবে। ওই ভাব যে ঠাকুরকে নিয়ে লিখছেন, ঠাকুর সেটা শুনবেন, গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন। তিনি বলছেন তবে আর কি, রামের খুব নাম হবে, মানে বই লিখছে তো রামের নাম হবে। এটি কিন্তু একেবারে ভিতর থেকে এই কথাগুলো বলছেন। এমনি বিনয় যাকে বলে, তো বিনয় কিন্তু সর্বোৎকৃষ্ট বিনয়, যেটি অন্তরের বিশুদ্ধ ভাব থেকে উৎপন্ন হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তবে আর কি, রামের খুব নাম হবে। গিরিশ সহাস্যে, সে আপনার চেলা বলে। শ্রীরামকৃষ্ণ, আমার চেলা টেলা নাই, আমি রামের দাসানুদাস। এরকম ভাবে বলছেন যে আমার চেলা টেলা নাই, এরকম শ্রীরামকৃষ্ণ বললেন। তা দেখা যাচ্ছে যে কি অদ্ভুত ঘটনা ঘটছে। তিনি এরকম বলেছেন যে আমার চেলা টেলা নাই, আমি রামের দাসানুদাস। তা রামের দাসানুদাস বলছেন, আর অদ্ভুত ব্যাপার, অদ্ভুতভাবে এটাকে প্রয়োগ করলেন। রামের দাসানুদাস মানে রামচন্দ্রও ভাবতে পারো, আবার রামচন্দ্র দত্তকেও ভাবতে পারো। তা পুরো যে তার প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তির জায়গা আসছে সেটাকে একবারে পুরো সরিয়ে রাখছেন, নস্যাৎ করছেন, বলছেন আমার চেলা টেলা নাই, আমি রামের দাসানুদাস। আর তার আগে গিরিশবাবু কিরম সুন্দর বলেছেন, যখন ঠাকুর ওটা বলছেন যে বই লিখছে রামের নাম হবে, তো গিরিশবাবু সহস্যে বলছেন সে আপনার চেলা বলে। তখন ঠাকুর এই উক্তিটা করলেন। এই উক্তিটি করবার পর তার একটু মনের দুঃখের কথা বলছেন। ওই যে ভক্ত অনেকে এসছেন তো, আর ঠাকুরের এই সমস্ত বিশিষ্ট ভক্তরা রয়েছেন, বিশিষ্ট মানে তাদের কি গভীর এবং উন্নত আধ্যাত্মিক ভাব, কিন্তু অন্য আরো কিছু লোক এসেছেন, সেই লোকগুলি তাদের ভিতরে ওই রকম অত ভাবটা এখনো আসেনি। তো সেইখানটাতে ঠাকুর একটু কষ্ট পাচ্ছেন। তার ওই তিনি বলতেন যে ভক্তি ভক্ত লয়ে থাকা, তো সেখানে মানুষের মধ্যে ওই ভক্তির ভাব যদি না দেখতে পান, যদি তার মধ্যে তারল্য দেখতে পান, তার মধ্যে হালকা ভাব দেখতে পান, তাহলে তার কষ্ট হয়। মাস্টারমশাই লিখছেন, পাড়ার লোকেরা কেহ কেহ আসিয়াছিলেন, কিন্তু তাহাদের দেখিয়া ঠাকুরের আনন্দ হয় নাই। ঠাকুর একবার বলিলেন, এ কি পাড়া, এখানে দেখছি কেউ নাই। এটাতে তার কষ্ট হচ্ছে। দেবেন্দ্র এইবার ঠাকুরকে বাড়ির ভিতর লইয়া যাইতেছেন। সেখানে ঠাকুরকে জল খাওয়াইবার আয়োজন হইয়াছে। ঠাকুর ভিতরে গেলেন। ঠাকুর সহাস্য বদনে বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিলেন ও আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন। আমরা শুনবো এই প্রসঙ্গ। তো বলছেন, মাস্টারমশাই লিখছেন যে দেবেন্দ্রবাবু ঠাকুরকে বাড়ির ভেতর নিয়ে গেছেন, সেখানে তাকে জল খাওয়ানোর আয়োজন হয়েছে, এবার ঠাকুর ভেতরে গেছেন। তারপর সহাস্য বদনে বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিলেন হাসতে হাসতে। কেন হাসতে হাসতে ফিরলেন পরে আমরা দেখব। ও আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন। ভক্তেরা কাছে বসিয়া আছেন। উপেন্দ্র ও অক্ষয় ঠাকুরের দুই পার্শ্বে বসিয়া পদসেবা করিতেছেন। উপেন্দ্র ও অক্ষয়, মাস্টারমশাই নিজেই কথামৃততে পাদটিকায় পরিচয় লিখেছেন।
শ্রী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ঠাকুরের ভক্ত ও বসুমতীর সত্ত্বাধিকারী। উপেনবাবু ইনি শ্রীরামকৃষ্ণ জীবনের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত। শ্রীরামকৃষ্ণের স্থূল দেহ যখন ছিল তখন, তাঁর দেহত্যাগের পর রামকৃষ্ণ সংঘের সঙ্গে বসুমতীর উপেনবাবুর নাম অচ্ছেদ্যভাবে যুক্ত। আমরা দেখছি এই 6 এপ্রিল 1885 এরা ঠাকুরের পদসেবা করছেন, ঠাকুরের দুপাশে বসে। ভারী সুন্দর দৃশ্য। উপেনবাবু এবং অক্ষয়বাবু। মাস্টারমশাই লিখছেন পাদটিকায়, শ্রী অক্ষয় কুমার সেন ঠাকুরের ভক্ত ও কবি। ইনি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি লিখিয়া চিরস্মরণীয় হইয়াছেন। বাঁকুড়া জেলার অন্তঃপাতি ময়নাপুর গ্রাম ইহার জন্মভূমি। শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন আর ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি বিখ্যাত তার, তিনি ঠাকুরের পদসেবা করছেন। পদসেবা করছেন মানে একটু হালকা করে হয়তো পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। হাত বুলিয়ে দেওয়া ঠাকুরের পদসেবা ওই রকমই ছিল। যারা সেই অধিকার পেয়েছেন তারা ধন্য হয়ে গেছেন। সবাই অধিকার পেতেন না। ওর জন্য যে খুব কষ্ট করে পা টিপে দিতে হচ্ছে, পা মাসাজ করতে হচ্ছে, এরকম নয়। হালকা করে একটু হাত বুলিয়ে দেওয়া। আর শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন এক জায়গায়, কিরকম অদ্ভুত, ওই যে আমরা বলছিলাম যে বিনয় শব্দ ছাড়া আর কি বা বলি আমরা, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এর ভেতর যদি কিছু থাকে নিজেকে দেখিয়ে, তাহলে অজ্ঞান অবিদ্যা সব যাবে। ওই পদসেবার কথাই বলেছেন যে এর অনেক মানে আছে। অন্য একদিন, এর অনেক মানে আছে, এর ভেতর যদি কিছু থাকে তাহলে অজ্ঞান অবিদ্যা সব যাবে। তার মানে এই পদসেবা করলে ওইগুলো সব চলে যাবে। তাই এরা কত ভক্তি প্রেমে শ্রদ্ধায় ঠাকুরের ওই তারা যে অধিকার পেয়েছেন সেইখান থেকে তারা পদসেবা করছেন। আর এই দিন দেখছি যে শ্রীরামকৃষ্ণ ভাব মণ্ডলের 2 উজ্জ্বল ভক্ত উপেন্দ্রবাবু এবং অক্ষয়বাবু, এরা ঠাকুরের 2 পার্শ্বে বসে পদসেবা করছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর দেবেন্দ্রের বাড়ির মেয়েদের কথা বলিতেছেন, বেশ মেয়েরা, পাড়া গেয়ে মেয়ে কিনা, খুব ভক্তি। শহরের মেয়েদের অনেক রকম থাকে, ছেলেদেরও হয়তো থাকে, তা পাড়া গাঁয়ের মেয়ে, তাদের খুব ভক্তি, এইটি ঠাকুর বলছেন। এবং বলছেন বেশ মেয়েরা, কি জন্য না, ওই খুব ভক্তি। সেই কারণেই হয়তো তিনি ওরকম হাসি মুখে বেরিয়ে এসেছিলেন, যে ওই ভক্ত সঙ্গ করে এই যে ঠাকুর সহাস্য বদনে বাড়ির ভিতর হইতে ফিরিয়ে আসিলেন। ভক্ত নারী পুরুষ তাদেরকে নিয়ে শ্রীরামকৃষ্ণের আনন্দ, তিনি ওই উপাদানটি খোঁজেন যে ভেতরে যেন ভক্তি থাকে। তবে ওই অন্তঃপুরে বেশিক্ষণ তিনি থাকেন না। এখানে এরা জলযোগের জন্য নিয়ে গেছেন, অল্প সময় কথা বলেছেন, কিন্তু লক্ষ্য করেছেন, আনন্দিত হয়েছেন যে মেয়েরা মায়েরা যারা আছেন ভক্তিমতী, বললেন বেশ মেয়েরা, পাড়া গেয়ে মেয়ে কিনা, খুব ভক্তি। এই শ্রীরামকৃষ্ণের আনন্দ, এটি আমরা ভাবছিলাম যে তিনি এই সব নিয়েই থাকেন, এই জগতেই তিনি অবস্থান করেন, ওই ভক্তি ভক্ত নিয়ে থাকা। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আত্মারাম নিজের আনন্দে গান গাহিতেছেন। কিভাবে গান গাহিতেছেন? নিজের অবস্থা স্মরণ করিয়া তাহার কি ভাবোল্লাস হইল, তাই কি গান কয়টি গাইতেছেন। ওই যে এসছেন বৈঠকখানা করে, তারপরে এইরকম। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আত্মারাম। আত্মারাম মানে নিজের আনন্দে নিজে বিভোর। নিজের আনন্দে নিজে বিভোর, এইটা একটা অবস্থা। একটু আগে আমরা দেখছিলাম ঈশ্বরীয় প্রসঙ্গ, ভক্তদের নিয়ে আনন্দ হচ্ছে, তখন ওই বাইরের জগতের সঙ্গে রিলেট করছেন। আগের দিন আমরা শুনেছি, অর্থাৎ এই তারিখেরই প্রসঙ্গ, যে শ্রী গৌরাঙ্গের গান হচ্ছে, বিরহ বিধুরা গোপীদের গান হচ্ছে, শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন। তাহলে বাইরের জগতের সঙ্গে রিলেট করা যায়। আর কতক কতক সময় তিনি আনন্দ করছেন, মনে হচ্ছে ভেতর থেকেই সেই আনন্দের সমস্ত উপাদান উপকরণ আসছে। ঠাকুর আত্মারাম নিজের আনন্দে গান গাইতেছেন। তাহলে গানটা যে গাইছেন নিজের আনন্দে, এইটা মাস্টারমশাই লক্ষ্য করছেন, যে এটা ভেতর থেকে প্রাপ্ত উপাদান, সেইটির ভাবে বিভোর হয়ে আনন্দে গান করা। কিভাবে গান গাইতেছেন, এই যে যারা শুনছেন, যারা পড়ছেন, তাদের কৌতূহল জাগাচ্ছেন মাস্টারমশাই। নিজের অবস্থা কিভাবে, তার মানে হচ্ছে তার ভাবটা কিরকম, যে যেখান থেকে এই গানটা হচ্ছে, গানগুলো নিজের অবস্থা স্মরণ করিয়া তাহার কি ভাবোল্লাস হইল, তাই কি গান কয়টি গাইতেছেন।
নিজের অবস্থা স্মরণ করে। কিরকম নিজের অবস্থা, এই ভূমিকা করছেন মাস্টারমশাই কি অদ্ভুত বাক্য বা বাক্যাংশের দ্বারা। লিখছেন গান, সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। শ্রীরামকৃষ্ণ নিজে গাইছেন, সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। গান, দরবেশ দাঁড়ারে সাধের করোয়া কিস্তিধারী, দাঁড়ারে ও তোর ভাব নেহারি, ও তোর রূপ নেহারি। গান, এসেছেন এক ভাবের ফকির, ও সে হিঁদুর ঠাকুর মুসলমানের পীর। শ্রীরামকৃষ্ণ এই গানগুলো যে গাইছেন, আত্মারাম নিজের আনন্দে বিভোর হয়ে যেন গান গাইছেন। আর মাস্টারমশাই বলছেন যে নিজের অবস্থা স্মরণ করিয়া তাহার কি ভাবোল্লাস হইল। এই সব গান চলছে। তার মধ্যে ছিল প্রথম গানটি, সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। তো এই যে শ্রীরামকৃষ্ণ গাইছেন, সেটি যেন তিনি তার নিজের ভাব স্মরণ করে গাইছেন, যে তিনি তো খুব সহজ মানুষ। ওই আমরা দেখছিলাম যে আগের দিন দেখেছি এই তারিখের প্রসঙ্গ, যে দেবেন্দ্রবাবুর বাড়িতে যে এসছেন তিনি, একটি কম বয়সী ছেলে রয়েছে, শ্রীরামকৃষ্ণ তার কি প্রশংসা করছেন, তার ভেতরের আসক্তি শূন্য অবস্থার কথা বলছেন। তো কোথায় অন্য ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে আনন্দ করবেন, কিন্তু তিনি ওই ছেলেটির গুণগান করছেন। তো এই যে এ তো খুব সহজ সাধারণ মানুষ, আমাদেরই মতো বৈঠকি ভঙ্গিতে কথা বলছেন, আর এই একটা ছেলেকে নিয়ে আনন্দ করছেন। তিনি তো নিজের জন্য কিছু আলাদাভাবে মনোযোগ দাবি করছেন না, আকর্ষণ করতে চাইছেন না, একবারে সহজ এরকম। এই একে যে সত্যি সত্যি চেনা যে ইনি কে, সেটা নিজে সহজ না হলে চিনতে পারা যাবে না। নিজে সহজ নয় মানে নিজের মধ্যে জটিলতা যদি থাকে, সংশয় যদি থাকে, তাহলে এনাকে পুরোপুরি চেনা যাবে না। কারণ ইনি সহজ, আর ওই সহজ মানুষ চিনতে পারবে। তাহলে মানুষ সহজ কখন হবে? মানুষের যখন বয়স বাড়ে, তার যখন ব্যক্তিত্ব তৈরি হয়, তখন তার সঙ্গে সঙ্গে আরেকটা বস্তু তৈরি হতে থাকে, যেটা একটু দুঃখজনক। সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য, যে সে অন্যদের থেকে আলাদা। এইটা হয়তো প্রথম অবস্থায় একটু দরকার হয়, কিন্তু তারপর যখন ব্যক্তি স্বাতন্ত্র্য খুব বেশি বেড়ে যায়, তখন একজন ব্যক্তি দ্বীপের মতো হয়ে যান, যে তোমার থেকে আলাদা, তোমার থেকে আলাদা, তোমার থেকে আলাদা। এই হচ্ছে বিভিন্ন রকমের জটিলতার প্রলেপ পড়তে আরম্ভ করে। তাই বড় হওয়া ভালো, ব্যক্তিত্ব থাকা ভালো, এবং পূর্ণাঙ্গ রূপে বিকশিত ব্যক্তিত্বের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে না। সেই ব্যক্তি তখন নিজেকে অন্যের থেকে আর আলাদা করবার চেষ্টা করেন না, অন্যের সঙ্গে মিশে গিয়ে তার আনন্দ হয়। সেই সহজ ব্যক্তি, ওইটি হচ্ছে সহজতম ব্যক্তিত্ব এবং পূর্ণ বিকশিত ব্যক্তিত্ব। তাই সহজ না হলে তাকে চেনা যাবে না, কারণ তিনি সহজ। তা বললেন, সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। গানের সুরে সুরে শ্রীরামকৃষ্ণ বলছেন। মাস্টারমশাই এই প্রথম পংক্তিটি দিয়েছেন। গিরিশ, তারপর মাস্টারমশাই লিখছেন, গিরিশ ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন, ঠাকুরও গিরিশকে নমস্কার করিলেন। কি সুন্দর সব দৃশ্য। ঠাকুরকে প্রণাম করেছেন, তার মানে আমরা ধরেই নিতে পারি যে একেবারে নতজানু হয়ে ভূমিষ্ঠ প্রণাম করেছেন, এরকম ধরে নিতে পারি। গিরিশবাবুর এরকম ব্যবহার আগে আমরা পেয়েছি কথামৃতের মধ্যে। আর ঠাকুরও গিরিশকে নমস্কার করিলেন। কি চমৎকার সমস্ত ঘটনা ঘটছে। দেবেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিলেন। এইবারে একটা মজার ঘটনা ঘটছে। যখন ঠাকুর রওনা হচ্ছেন, দেবেন্দ্র বৈঠকখানার দক্ষিণ উঠানে আসিয়া দেখেন যে তক্তপোষের উপর তাহার পাড়ার একটি লোক এখনো নিদ্রিত রহিয়াছে। এই বোঝো গণ্ডগোল। তিনি বলিলেন, উঠো উঠো। লোকটি চক্ষু মুছিতে মুছিতে উঠে বলছেন, পরমহংসদেব কি এসেছেন? সকলে হো হো করিয়া হাসিতে লাগিলেন। লোকটি ঠাকুরের আসিবার আগে আসিয়াছিলেন ঠাকুরকে দেখিবার জন্য। গরম বোধ হওয়াতে উঠানের তক্তপোষে মাদুর পাতিয়া নিদ্রাভিভূত হইয়াছেন। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইতেছেন। তো এই ঘটনা ঘটেছে যে তক্তপোষের উপরে লোকটা ঘুমিয়ে রয়েছে, আর যখন দেবেনবাবু বলছেন উঠো উঠো, তখন লোকটি চোখ মুছতে মুছতে উঠে বলছেন, পরমহংসদেব কি এসেছেন? ঠাকুর সামনে দাঁড়িয়ে দণ্ডায়মান রয়েছেন, আর এতক্ষণ রইলেন ভেতরে, আর সেই রকম বলছে। সকলে হো হো করিয়া হাসিতে লাগিলেন।
তো ওই আর কি হয়েছে, গরম বোধ হওয়াতে তক্তপোষে মাদুর পেতে নিদ্রাভিভূত হয়েছে। কি তক্তপোষের ওপর মাদুর ফাদুর পেতে শুয়ে পড়েছে, যে তার আসতে তো দেরি আছে, ঘুমিয়ে পড়ি। আর যখন এসছে তাকে নিয়ে সবাই আনন্দ করেছে। এইবার চোখ কষলে উঠছে, দেখো লোকটাকে দেখো। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইতেছেন, গাড়িতে মাস্টারকে আনন্দে বলিতেছেন, খুব কুলপি খেয়েছি, তুমি নিয়ে যেও গোটা 4-5, মানে ঠাকুরের জন্যই। এই আবার মজার পরিবেশে চলে যাচ্ছেন। একটু আগে তিনি ওই রকম ভাবের মধ্যে ছিলেন, মাস্টারমশাই বলছেন কি অদ্ভুত ভাব, তিনি আবার এরকম বাচ্চাদের মতো করছেন। এই শ্রীরামকৃষ্ণ। ঠাকুর আবার বলছেন, এখন এই কটি ছোকরার উপর মন টানছে, ছোট নরেন, পূর্ণ আর তোমার সম্বন্ধী, যে এদের ওপরে মন টানছে। তাহলে কুলপির প্রসঙ্গ বললেন, কিন্তু কুলপি টানে না, ওই মাস্টারমশাইকে বলেছেন বাচ্চাদের মতো ভাব। এই যে ঘুরে ফিরে মাস্টারমশাই বলছেন যে বালকের মতো ভাব, সেইটি আমরা লক্ষ্য করছি। এখানেও দেখছি যে ওই বাচ্চাদের মতো ভাব, কিন্তু তারপরেই বলছেন, যদি কুলপির প্রসঙ্গটাতে থাকতেন তাহলে এরকম, তুমি এখন এই কটি ছোকরার উপর মন টানছে, আহা, ছোট নরেন, পূর্ণ আর তোমার সম্বন্ধী। মাস্টারমশাই সম্বন্ধে মাস্টারমশাই বেশি কিছু লেখেননি, কিন্তু শ্রীযুক্ত পূর্ণ এবং শ্রীযুক্ত ছোট নরেন, এদের প্রসঙ্গ আগে আমরা বিভিন্ন রকমভাবে পেয়েছি। তা মাস্টারমশাই আবার বলছেন, অন্য ছাত্র তার কথা লিখছেন, মাস্টার দ্বিজ, শ্রীরামকৃষ্ণ না দ্বিজ তো আছে, তার বড়টির উপর মন যাচ্ছে। মাস্টার ওহ, মানে বুঝেছেন তিনি, এটি মাস্টারমশাই সম্বন্ধী সম্ভবত। হ্যাঁ, মাস্টারমশাই সম্বন্ধী, সেই অর্থে ব্যক্তিগত পরিচয় তো প্রায় কিছুই দেন না, বোঝা এক এক সময় কঠিন হয়। তো ওই দুজন, তার মধ্যে উনি বলেছেন দ্বিজ, তা শ্রীরামকৃষ্ণ না দ্বিজ তো আছে, তার বড়টির উপর মন যাচ্ছে, এর কথা আসছে। মাস্টার ও ঠাকুর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আনন্দে গাড়িতে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ আনন্দ করে গাড়িতে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছেন। আমরা এই আনন্দপূর্ণ দৃশ্য অবলোকন করতে করতে মনশ্চক্ষে এই দৃশ্যের মধ্যে থেকে আজকের অনুষ্ঠানের সমাপন করতে চাইব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 792 পৃষ্ঠায়, যেখানে 6 এপ্রিল 1885 আনন্দময় পরিবেশের অবসান হচ্ছে। এই দিন শ্রীরামকৃষ্ণ বলরাম বাবুর বাড়ি হয়ে দেবেন্দ্র বাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন, সেই প্রসঙ্গে সমাপন হচ্ছে। এর পরের দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে যখন আমরা আবারও মিলিত হব, তখন অন্য দিনের প্রসঙ্গ পাব এবং আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত, যার শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর আজকে শেষ করতে করতে ভাবছি যে শেষের দিকের মজার ঘটনাটা ঘটে গেল, সেটাকে আরেকবার ভাবা যেতে পারে, আরেকবার সেটিতে ভিজিট করা যেতে পারে। লোকটি ঘুমিয়ে পড়েছিল আর শ্রীরামকৃষ্ণের আগমন হয়েছে। এর খুব প্রতীকী অর্থ রয়েছে যে শ্রীরামকৃষ্ণের আগমন যখন হচ্ছে, তখন একজন ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে, কেন ঘুমিয়ে পড়েছে? গরম বোধ হওয়াতে উঠানের তক্তে বসে, মানে একটুখানি আরাম করে। এই যে শ্রীরামকৃষ্ণের আগমন, আর একটা লোক আরামে ঘুমিয়েই পড়ল, যখন উঠল তখন আর বাস্তব জীবনে একজন মানুষের জীবনে শ্রীরামকৃষ্ণ তো জীবিত, জাগ্রত রয়েছেন। তাহলে এই মানুষ জীবন পেয়ে যদি কেউ আরামে গা ভাসিয়ে দেয়, আমরা যদি একটুখানি সংকীর্ণভাবে, একটু ছোট পরিসরে ভাবি যে বাঙালি যদি কেউ, সারা পৃথিবীর প্রসঙ্গ তো আছেই, বাঙালি যদি ধরা যায়, শ্রীরামকৃষ্ণ বঙ্গদেশে জন্মগ্রহণ করেছেন, বাংলা ভাষায় কথা বলেছেন, কিন্তু কেউ যদি শ্রীরামকৃষ্ণের এই সব কিছু জানার সুবিধে থাকা সত্ত্বেও, ধরা যাক লেখাপড়া জানেন, এমন মানুষ হতে পারে যে যার লেখাপড়া শেখবার সুযোগ হয়নি, কিন্তু যিনি লেখাপড়া জানেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন, কি কারো কাছে তার জীবন সম্বন্ধেও কিছুটা আলোচনা পেয়েছেন, তাও সেই নিয়ে আর ভাবেননি, প্রভাবিত হননি। কেন? মন অন্যদিকে রয়েছে, বিলাস ব্যসন, সামাজিক প্রতিষ্ঠা, প্রচুর অর্থ উপার্জন, জাগতিক উন্নতি,
ওই তক্তপোষের উপরে মাদুর পেতে শুয়ে পড়া। ওই দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে যদি সেইটাতেই নিজেকে দিয়ে দিলেন, succumbing to carnal needs, তাহলে কি হলো যে ওইটাতেই আরামে শুয়ে রইলে বটে, কিন্তু তোমার জীবনে ঠাকুরের উপস্থিতি আর সার্থক হয়ে উঠল না। ওই যে ঠাকুর চলে যাচ্ছেন দক্ষিণেশ্বরে, সেটি হচ্ছে কি একজন মানুষের যখন জীবন দ্বীপ নির্বাপিত হয়ে যাচ্ছে, এই মনুষ্য জন্মের অবসান হচ্ছে, তখন আর শ্রীরামকৃষ্ণের চিন্তা সে কি করে করবে? সব শেষ হয়ে যাচ্ছে এই মরদেহের। তখন খুব কেমন যেন, যে তক্তপোষের উপর মাদুর পেতে শুয়ে রইলে সারাটা জীবন, যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তারপর কত সুযোগ ছিল, লোকে হেসে ফেলবে। এখানে মাস্টারমশাই লিখছেন যে সবাই হেসে ফেলেছেন। এই লোকটার অবস্থা দেখে চোখ কচলে উঠে বলছে, তাহলে যদি জীবন সায়ান্নে ওই চিন্তা উপস্থিত হয়, অথবা যদি না হয়, যদি শুয়েই থাকতো, তাহলে তো আরো সাংঘাতিক হাসাহাসি হতো, যে ওরা ঠাকুর রওনা হওয়ার পর বলছে, এই দেখ এই লোকটা শুয়ে আছে। ওই বেরোবার সময় দেখা হয়ে গেছে, দেখতে পেয়েছেন দেবেনবাবু, সেই জন্য ওরকম ঠেলে তুলেছেন। তো সব মিলিয়ে খুব হাসির পাত্র হওয়ার আশঙ্কা রয়েছে। এইটা কথামৃতের মধ্যে এই লোকটির প্রসঙ্গ মাস্টারমশাই নাই দিতে পারতেন, দেওয়ার এমনিতে কথা নয়, কারণ তিনি একবারে ন্যূনতম শব্দে সবকিছু ফুটিয়ে তুলেছেন। শব্দ বাহুল্য নেই, ঘটনা বাহুল্য নেই, কিন্তু এই লোকটির প্রসঙ্গ যে তিনি দিয়েছেন, তিনি কি বুঝে দিয়েছেন, ঠাকুর কি বুঝে তার হাত দিয়ে লিখিয়ে নিয়েছেন। ঠাকুরই তো কথামৃতের রচয়িতা। আসলে কথামৃতের সৃজন ঠাকুর করছেন মাস্টারমশাইয়ের মাধ্যমে। সেই জন্য তাঁরই শ্রী পাদপদ্মে আমাদের কাতর প্রার্থনা, যে যে কালে আমাদের জীবনে তার আবির্ভাব সূচিত হয়েছে, আমাদের ক্ষুদ্র অধিকারে আমরা ভাবছি যে যেন হৃদয়ে তার পদধ্বনি শোনা যাচ্ছে, এখানে আমরা যেন জেগে উঠি। শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে যে আনন্দ ঘন পরিবেশের সূচনা, তার মধ্যে যেন আমরা অংশীদার হই, তার কাছে প্রার্থনা করি, সেই রকমভাবে যেন আমরা যোগদান করতে পারি, আমরা যেন তক্তপোষের উপর মাদুর পেতে সারা জীবন শুয়ে না থাকি। সেই প্রার্থনা শ্রীরামকৃষ্ণের শ্রী পাদপদ্মে অর্পণ করে আজকের অনুষ্ঠানের সমাপন করতে চাই আমরা। ওং নিরঞ্জনং নিত্যামনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।